পুলিশ কেন জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে, এই জবাব তোমায় দিতেই হবে। We want, we demand, we want, we demand, we want. আমরা গিয়েছিলাম, আমরা প্রাইমারিলি যে সাইন করেছিলেন যিনি স্পেশাল সেক্রেটারি সুদেশনা রয় চৌধুরী সম্ভবত নাম, তার সাথে দেখা করতে পেরেছি। তিনি বলেছেন যে এই যে জিনিসটা হয়েছে এটার কোনো লজিক ওনার কাছেও নেই। এটা গভর্নমেন্ট অর্ডারে হয়েছে, ভার্বাল অর্ডার না রিটেন অর্ডার সেটা কনফিডেন্সিয়াল, সেটা বলতে পারবেন না এবং ওনার কিছু করার নেই। উনিও বুঝতে পারছেন যে এটা ইললজিক্যাল। কাউন্সিলিং হয়ে এটা হওয়ার পর কেন এটা হয়েছে উনিও বলতে পারবেন না, কিন্তু তিনি বলেছেন যে তাকে ডিউটি করতে হয়, তাকে ওপর থেকে বলা হয়েছে, তাই এটা করা হয়েছে, এইটুকু বলেছে। এবং সেকেন্ড যেটা হয়েছে সেটা হচ্ছে যে হেলথ সেক্রেটারি নিগম স্যার, তার সাথে আমরা দেখা করতে চেয়েছিলাম, তিনি দেখা করতে এখনো রাজি হননি। তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন আমাদের সাথে দেখা হয়েছে। তিনি বলেছেন যে গভর্নমেন্ট চাইলে যা খুশি করতে পারে, কাউন্সিলিং এর কোনো মানে নেই। উনি যা বলেছেন তার মানে হচ্ছে কাউন্সিলিং হতেই পারে, কিন্তু কাউন্সিলিং হওয়া মানেই যে তোমাকে সেই পোস্টিং দেওয়া হবে তার কোনো মানে নেই। গভর্নমেন্ট চাইলে যা খুশি করতে পারে। তো আমরা জিজ্ঞাসা করি যে তাহলে এতজনের মধ্যে 777 জনের মধ্যে একজনের ক্ষেত্রে কেন এরকম করা হলো, এটা কি রকম পাবলিক সার্ভিসের উন্নতি ঘটছে? উনি কোনো জবাব দেননি এবং আর কোনো কথা বলবেন না বলেছেন। এই কথা বলতে বলতেই আমরা সেকেন্ড একটা জিনিস জানতে পারলাম, আমাদের জুনিয়র ইয়ারের যারা অর্থাৎ অনিকেত আশফাক, তাদেরও একটা লিস্ট বেরিয়েছে এই মুহূর্তে। 871 জনের লিস্ট বেরিয়েছে এবং তার মধ্যেও একদম স্পেসিফিক ভাবে অনিকেত মাহাতো এবং আশফাক, এই দুজনেরটাই আমরা দেখেছি। তারা যে অ্যালটেড লিস্ট হয়েছিল, একজন আরজিকর একজন আরামবাগ, সেটাকে চেঞ্জ করে একজনকে পাঠানো হয়েছে রায়গঞ্জে, একজনকে পাঠানো হয়েছে পুরুলিয়াতে একইভাবে। ফলত এটা এখন আমাদের কাছে স্পষ্ট যে এটা একদম স্পষ্টতই প্রতিহিংসার জায়গা। এবং হেলথ সেক্রেটারির সাথে আমরা দেখা করবো বলেছি, তিনি বলেছেন দেখা করতে পারবেন না। তিনি বলেছেন আমি রাস্তায় যেতে যেতে যেটুকু কথা বলেছি সেটাই আমার কথা, আমি আর মিটিং করে বা দেখা করে কোনো কথা বলতে পারবো না। ফলত আমরা এখন দেখা করার জন্য, মানে উনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে তখন আমাদের সাথে দেখা হয়েছে, তখন তিনি বলেছেন হ্যাঁ, কিন্তু করিডোর, নট ইন, মানে তার মিটিং প্লেসে নয়। ফলত তিনি আর দেখা করতে পারবেন না। ফলত তিনি যতক্ষণ না দেখা করছেন বা এই মানে তার কি লজিক সদুত্তর পাচ্ছি, আমরা আপাতত এখানে ওয়েট করছি, আমরা অবস্থান করছি এখানে। না, ওনার ঘরের সামনেই অবস্থান করছি। বাকিটা আমরা আইনি পথে কি আপনারা যাবেন? অবশ্যই দেখুন, আইনি পথে তো যাবোই, সেটা তো পরের কথা, কিন্তু আমি বলছি যে এইরকম একটা জিনিস হলো, আপনারা মিডিয়ারাও যারা রয়েছেন আমরা বলার চেষ্টা করব, আপনারা এটা না এই প্রতিহিংসামূলক বদলি ব্যাপারটা এটা নয়, মানে বদলি কথাটা এটার উপর প্রযোজ্য নয়। তার কারণ হচ্ছে বদলি কথাটা হচ্ছে পোস্টিং এর ক্ষেত্রে প্রযোজ্য। যারা গভর্নমেন্ট জব করেন, যারা এমপ্লয়ি, তাদেরকে হচ্ছে গভর্নমেন্ট পাবলিক সার্ভিসের জন্য যেখানে খুশি পাঠাতে পারে। এটা একটা নির্দিষ্ট কাউন্সিলিং এর মাধ্যমে আমাদের মেধার ভিত্তিতে, প্রাপ্ত মার্কসের ভিত্তিতে আমাদের এরকম হয়েছিল। এবং এরকম না যে বাকি কারোর চেঞ্জ হয়েছে। ওনারা বলছেন পাবলিক সার্ভিসের জন্য হঠাৎ বেছে এই তিনজনকে, গাজলের উন্নতি, পুরুলিয়ার উন্নতি এবং রায়গঞ্জের উন্নতির জন্য আমাদের তিনজনকে সেখানে পাঠানো হচ্ছে, এটাই ওনার বক্তব্য। বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে অবশ্যই আমরা কোর্টে যাবো, আইনজীবীদের পরামর্শ আমরা নিচ্ছি, কিন্তু আমাদের আপাতত তো ওনাকে সদুত্তর দিতে হবে। উনি কোনো সদুত্তর দিতে পারছেন না। অবশ্যই উনি তো দেখা তো করতে হবে, এটা তো মানে নেহাত একটা ভদ্রতার ব্যাপার যে উনি রাস্তায় যেতে যেতে একটা কথা বলে গেলেন যে গভর্নমেন্ট যা খুশি করতে পারে, আমি কিছু, উনি একদম এই ভাষাতেই কথা বলেছেন যে গভর্নমেন্ট চাইলে যা খুশি করতে পারে, আমি এর থেকে বেশি কোনো কথা বলবো না। এই কথা বলে উদ্ধতভাবে উনি চলে গেছেন। যে এটা কোনো রুটিন বদলি বা রুটিন পোস্টিং সেরকম ব্যাপারটা নয়। তাহলে কি, আমরা হচ্ছে সিনিয়র রেসিডেন্ট এসআর, আমরা নিট পিজি পরীক্ষার পর ৭৭ যে পরীক্ষা, সেই পরীক্ষায় পাস করার পর আমাদের ৩ বছরের বন্ড থাকে, সেই বন্ড পোস্টিংটাকে আমাদের এসআর সিনিয়র রেসিডেন্সিপের পোস্টিং হিসেবে দেওয়া হয়। তাহলে আমরা কোনো গভর্নমেন্টের সার্ভিস বা গভর্নমেন্টের হোল্ডার এরকম প্রশ্নটা নয়। তাহলে এইখানে স্বাস্থ্য ভবনের নির্দেশিকা কি আছে? স্বাস্থ্য ভবনের নির্দেশিকা পরিষ্কারভাবে এই জায়গাটা আছে যে আসতে স্বাস্থ্য ভবনের নির্দেশিকা এই জায়গায় খুব পরিষ্কার যে কাউন্সিলিং প্রক্রিয়া হবে, কাউন্সিলিং প্রক্রিয়ার জন্য ভ্যাকেন্সি লিস্ট বেরোবে, কোন কোন হসপিটালে এই ধরনের চিকিৎসকদের প্রয়োজন আছে। স্বাস্থ্য ভবন সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে ভ্যাকেন্সি লিস্ট বার করবে। সেই ভ্যাকেন্সি লিস্ট অনুযায়ী স্বচ্ছ কাউন্সিলিং প্রক্রিয়া হবে। কি কাউন্সিলিং প্রক্রিয়া? মেরিট বেসড কাউন্সিলিং প্রক্রিয়া হবে। এই কাউন্সিলিং প্রক্রিয়ার মাধ্যমে একজন নিট পিজি পাস করা যে পিজিটি, যে স্নাতকোত্তর ডিগ্রি পাওয়া পিজিটি, সেই পিজিটি কোনো কলেজে বা কোনো ডিস্ট্রিক্ট হসপিটালে অ্যালোটেড হবে। কে ডিস্ট্রিক্ট হসপিটালকে মেডিকেল কলেজ, 1 বছরের জন্য মেডিকেল কলেজ, পরের 2 বছরের জন্য ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটাল। এই হচ্ছে আমাদের প্রক্রিয়া এবং যাবতীয় পদ্ধতি।
তাহলে সেই পদ্ধতি মেনেই সমস্ত কাজকর্ম এগোনোর পর দেখা যায় আজকে যখন নির্দেশিকা বেরোয় জয়েনিংয়ের, সেই জয়েনিংয়ের নির্দেশিকা দেখা যাচ্ছে যে 677 জনের মধ্যে একজন দেবাশিস হালদার, তাকে হুগলি সাব ডিভিশনাল হসপিটাল থেকে সরিয়ে হাওড়া সাব ডিভিশনাল হসপিটাল থেকে সরিয়ে গাজল SBH হসপিটালে পাঠানো হয়। এর পাশাপাশি আমাদের তার পরের যে ব্যাচ, সেই ব্যাচের 871 জনের মধ্য থেকে সামনে রেখে যে দুজন অনিকেত মাহাতো, আমি নিজে এবং আশফাকুল্লাহ নায়া, যাদের আরজিকর মেডিকেল কলেজ এবং আরামবাগ মেডিকেল কলেজে মেরিট বেসড কাউন্সিলিংয়ের মধ্যে পাওয়ার কথা ছিল, থাকার কথা ছিল, কাজ করার জায়গা ছিল, সেই জায়গাকে বাদ দিয়ে ভায়োলেট করে তাদেরকে পাঠানো হয় পুরুলিয়া মেডিকেল কলেজ এবং রায়গঞ্জ মেডিকেল কলেজ। তাহলে এই 871 জনের মধ্যে এই দুজন কেন এবং 677 জনের মধ্যে একজন দেবাশিস হালদার কেন? এই প্রশ্ন আমরা ডিএমই, প্রিন্সিপাল সেক্রেটারি নিগম স্যার এবং স্পেশাল সেক্রেটারি সুদেশনা ম্যাডামের কাছে রেখেছিলাম। সুদেশনা ম্যাডামের কাছে যে অ্যান্সার, যে প্রত্যুত্তর, যে এটি যে কনফিডেন্সিয়াল, গভর্নমেন্ট একটা কনফিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে এই তিনজনকে তারা চেঞ্জ করেছে। কি সেই কনফিডেন্সিয়াল অর্ডার, কি সেই কনফিডেন্সিয়াল রুল, আমরাও জানতে চাই। আপনি কি রুলের বেসিসে এই কাজ করলেন? যে স্বচ্ছ কাউন্সিলিং প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া যে জায়গা যে তৈরি হয়েছিল, সেই স্বচ্ছতাকে আপনারা কেন ভায়োলেট করতে চাইছেন? আমরা এই জায়গাটা জানতে চাই। তিনি বলেন এটি গভর্নমেন্টের কনফিডেন্সিয়াল অর্ডার, রিটেন হোক ভার্বাল হোক, এ কথা আমি বলতে পারবো না। আমার হায়ার অথরিটি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আমাকে যা বলেছে আমি সেই হিসাবে তা করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রিন্সিপাল সেক্রেটারি নিগম স্যার, আমরা নিগম স্যারের কাছে যাই, তার বক্তব্য আমরা গভর্নমেন্টের পার্ট, আমরা যা মনে করি আমরা তাই করতে পারি, আমরা তাই করব, তোমাদের যা করার তোমরা করে নাও। এই হচ্ছে ঔদ্ধত্য, এই হচ্ছে স্বাস্থ্য ভবনের যে ঔদ্ধত্যের কথা অভয় আন্দোলনের মধ্য দিয়ে গড়ে উঠেছিল, যে সাফাই অভিযানের কথা আমরা বলেছিলাম, যে ঘুঘুর বাসার কথা আমরা বলেছিলাম, এই সেই ঔদ্ধত্য, এই সেই প্রকাশ। আমরা বলি যে আপনি বলুন, একটা সিম্পল কোশ্চেনের উত্তর দিন, যে একটা স্বচ্ছ কাউন্সিলিং প্রক্রিয়ার মাধ্যমে যে ঘটনা ঘটলো, তারপর আপনার কি প্রয়োজন হলো যে এই যে 677 জনের মধ্যে একজন এবং 871 জনের মধ্যে দুজনকে সরানোর কি প্রয়োজন পড়লো? কি কারণ, কি রুল, আপনারা কি রুল, এইটুকু আমাদেরকে বলে দিন। ডিএমই থেকে শুরু করে নিগম স্যার থেকে শুরু করে সমস্ত জায়গাতে এর কোনো সদুত্তর নেই। শুধুমাত্র গভর্নমেন্টের কনফিডেন্সিয়াল অর্ডার ছাড়া আর আমরা কিছুই জানতে পারলাম না। আমরা সারাদিন ধরে ডিএমই স্যারের কাছে শেষে আলোচনা হয়। আলোচনার ভিত্তিটা যদি সংক্ষেপে বলতে হয় তাহলে এটাই, যে একটা হাস্যকর, একটা লজ্জাজনক প্রতিষ্ঠান হিসেবে এই স্বাস্থ্য ভবন তৈরি হয়েছে। একজন চিকিৎসক হিসেবে আমিও এর পার্ট, কিন্তু যে জায়গাটা বলার, যে আজকে আমার নিজের লজ্জা হয় যে আমি এইরকম একটা প্রতিষ্ঠানের কোনো না কোনোভাবে প্রত্যক্ষ হোক, পরোক্ষভাবে যুক্ত। তাহলে যে স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তিরা বসে আছেন, তারা যে কতটা অপদার্থতার পরিচয় দিয়েছেন, কতটা অসদর্থক ভূমিকার পরিচয় দিয়েছেন, কতটা অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছেন এই স্বাস্থ্য ভবনের মধ্যে, তা আজকে পরিষ্কার। তা আজকে এই বাইরে পুলিশের যে চৌহদ্দি, পুলিশের যে ব্যবস্থাপনা, সেই দেখে বোঝা যায়। তাহলে এই ব্যবস্থাপনায় দেখা গেল যে জুনিয়র ডাক্তাররা এই আন্দোলনের সহমর্মিতার জায়গা থেকে আসতে চাইছেন, তাদেরকে গেটের বাইরে আটকে দেওয়া হচ্ছে। যে সাংবাদিকরা কভার করতে আসতে চাইছেন, তাদেরকে গেটের বাইরে আটকে দেওয়া হচ্ছে। তারা উদ্যত্ত করছেন যে আপনাদের মতন ডাক্তার আমরা নাকি তাদের বাড়িতে 10-12টা করে প্রতিদিন বসে। তাহলে তারা এই যে চিকিৎসক, তাদেরকে পোষ্য হিসেবে দেখে। তাহলে শাসক যে স্বাস্থ্য ভবন, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষও কি এই জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার সহ সমগ্র ডাক্তার সমাজকে পোষ্য হিসেবে দেখে? তাদের এই প্রশ্নও থাকবে। বাকি আন্দোলনের যে কর্মসূচি, আন্দোলনের যে পাঠ, আমরা সমস্ত দিকে এক্সপ্লোর করে দেখছি। নাগরিক সমাজকে সাথে নিয়ে অভয় আন্দোলনের যে পথ, সেই জায়গা থেকে এই রাজনৈতিক প্রতিহিংসা বলে আমরা মনে করি। নাগরিক সমাজকে সাথে নিয়ে পশ্চিমবাংলার সমস্ত জেলা থেকে শুরু করে সমস্ত স্তরে যেভাবে আন্দোলন সংগঠিত করা যায়, আন্দোলন করা যায়, সেই পথে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট সহ সমগ্র জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তাররা এই পথে যাবে। এর পাশাপাশি যে লিগ্যাল পথ আছে, যে লিগ্যাল এক্সপ্লোরেশন আছে, সেই লিগ্যাল পথ আমরা এক্সপ্লোরেশন করছি। কাল সকাল 11টার সময় আমাদের যে লিগ্যাল টিম, তাদের সাথে মিটিং করার কথা আছে। সেই জায়গা থেকে যে সদর্থক প্রয়াস উঠে আসবে, সেই মাধ্যমে আমরা আমাদের এই পোস্টিং সংক্রান্ত যে জায়গা, সেটাকে রদ করার জন্য এগিয়ে যাব। এবং যে এই যে অনৈতিকতার ছায়া স্বাস্থ্য ভবনে গড়ে উঠেছে, যে ঘুঘুর বাসা গড়ে উঠেছে, সমগ্র পশ্চিমবাংলার জেলা থেকে ব্লক থেকে সমস্ত স্তরে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টকে কেন্দ্র করে আন্দোলন গড়ে তুলবে। এই আন্দোলনের মাধ্যমে স্বাস্থ্য ভবনের যে স্বচ্ছতার জায়গা আমরা আন্দোলনের সময় থেকে চেয়ে এসেছি, সেই স্বচ্ছতাকে পুনর্প্রতিষ্ঠিত করার জন্য ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট দায়বদ্ধ। আপনারা স্বাস্থ্য ভবন থেকে আজকে We want justice. We demand justice. We want justice. We demand justice. We want justice.